বাঁশঝাড়ের ভিতরে ঘুরে বেড়ানোর একটা প্রচণ্ড ইচ্ছে আমার মধ্যে কাজ করে এবং সময় পেলেই বাঁশের সান্নিধ্যে চলে আসে। সে তরুণ বয়সী বিভূতিভূষণের পথে পাঁচালী পড়েছিলাম, সেখানে অসাধারণ বর্ণনা আছে বাঁশঝাড়ের। গ্রীষ্মকালে খুবই আরামের, ঠান্ডা হাওয়া, বাঁশঝাড়ের মধ্যে একটা মাদুর পেতে শুয়ে থাকা। কত সন্ধ্যা, কত দিন, দুপুর কেটেছে এখানে। মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, তারপর এই ধান খেতেরই বুক চিরে যুদ্ধের শুরু। এই সবুজ কত রক্তে রঞ্জিত হয়েছে। জাতীয় পতাকা যখন আজকাল দেখি মনে হয় সেই সব দিনের কথা। সবুজ ধান খেতের মাঝে ছোপ ছোপ লাল রক্ত। এই সেই অতি চেনা ভাটফুল। বসন্ত এর পরেই এই অত্যন্ত সুঘ্রাণওয়ালা ফুলটি কোনো যত্ন ছাড়াই ফোটে। রবীন্দ্রনাথের খুব পছন্দের ফুল ছিল এটি, জীবনানন্দ দাশেরও। কেউ লাগাতে হয় না, কেউ লাগায় না। বোধহয় কবি সুভাষ মুখোপাধ্যায় এইখানেই ভুল করেছিলেন। তিনি বলেছিলেন ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, কিন্তু বাংলায় বসন্ত এলেই ফুল ফোটে। আমরা দেখতে পাই না হয়তো, কেননা গ্রামে গঞ্জে সেগুলো ফোটে, আমরা লক্ষ্য করি না। কি সুন্দর ফুল, তার কি মধুর গন্ধ, বাহ। আজকাল কড়া আলোয় চোখে কষ্ট হয়, বয়স তো কম হলো না। এই গাছগুলো আমি লাগিয়েছিলাম বেশ কিছুকাল আগে। আবার ওই ভাট ফুলের প্রাচুর্য, ভারী সুন্দর।
কেউ যে কেন লাগায় না। আমার এই আম গাছে আমের কলি এসেছে। বছর 5 বয়স, আমার বাবা ফজরের নামাজের পরপরই আমাকে ঘুম থেকে ডেকে তুলে বললেন যে চল, আমাদের বাড়ির ঠিক পূর্ব পাশে একটা পুকুর আছে, ঘাটে না গিয়ে আমাকে নিয়ে বাবা পাড় দিয়ে হেঁটে একদম পূব দিকে চলে গেলেন। সেইখান থেকে সামনের দিকে কেবল আদিগন্ত ধান ক্ষেত, আর কিছু দেখা যায় না। বর্ষাকালে পানি টলমল করে একেবারে নদী অবধি, আর না হলে শীতকালে ধান ক্ষেত দেখা যায় যতদূর দৃষ্টি যায়। বাবা নিয়ে দাঁড় করালেন, আমরা আমি দেখলাম যে গোল লাল সূর্যটা উঠছে, সূর্যোদয়। এই দৃশ্য জীবনের প্রথম দেখলাম। আমার এখনও মনে আছে যে বাবা আমাকে বললেন, বল আমার সাথে সাথে। সেই অবিস্মরণীয় কথাটা আমার হৃদয় নেচে ওঠে যখন আমি আকাশে দেখি একটা রংধনু। এটা সেই রকমই ছিল যখন আমার জন্ম হয়েছিল, সেই রকমই আছে এখন, যেন যখন আমি পূর্ণাঙ্গ মানুষ, এবং এই রকমই থাকবে আমি যখন বৃদ্ধ হয়ে যাব। কি সুন্দর এই পৃথিবী! এই জীবন হচ্ছে গিয়ে আগামী দিনের মানুষের জন্যে। যদি আমি মরেও যাই, যেন আমার সমগ্র চেতনা রঞ্জিত হয় প্রকৃতির সৌন্দর্য শোভায়। এইটি আমার সবচেয়ে আদি স্মৃতি এবং তাৎপর্যপূর্ণ একটি স্মৃতি। পারহ্যাপস এই স্মৃতিটাই আমাকে পরবর্তীতে প্রকৃতির সান্নিধ্যে আসতে অনুপ্রাণিত করেছে। যখনই নিসর্গর কাছে এসেছি, আমি কখনোই খালি হাতে ফিরে যাইনি। নিসর্গ আমাকে অনেক দিয়েছে। আমি যখন স্কুলে পড়ি তখন আমার স্কুলের যেসব বন্ধুরা, তারা সব হারিয়ে গেছে। আমি জানি না তার মধ্যে কেউ এখন সবাই এখন বেঁচে আছে কিনা, তবে তাদের কথা মনে পড়ে। আমরা দল বেঁধে হাঁটতে হাঁটতে গ্যান্ডেরিয়াতে থাকতাম, গ্যান্ডেরিয়া স্টেশনে পৌঁছে যেতাম। তখন কিন্তু সমস্ত গ্রাম ছিল। স্টেশন পেরিয়েই ধান খেতে নেমে যেতাম। সেইখানে তরকারি হতো, তরকারি ক্ষেত দিয়ে গাজর চুরি করতাম। ডাহুক পাখির ডাক শুনেছি, সেই সব তো এখন লোকারণ্য। বস্তুত পক্ষে যাত্রাবাড়ির যে বড় রাস্তাটা, যেটা শ্যামপুর থেকে যাত্রাবাড়ি এসছে, এই রাস্তাটা পেরোলেই আবারও গ্রাম, সেই ড্যামরা অবধি। এই সমস্ত স্মৃতি আমাকে সবসময় দোলা দেয়। অবাক লাগে ভাবতে যে আজকালকার তরুণ বা আজকালকার কিশোররা এরকম কিনা আমি জানি না, কিন্তু আমাদের সময় ছিল আমরা সবাই দল বেঁধে প্রকৃতির সান্নিধ্যে চলে যেতে খুব ভালোবাসতাম। পাতাটাকে বলা হয় আমরুল পাতা। এটা দিয়ে মায়ের সংসারে দেখেছি ডাল রান্না হতো, টকটক খেতে দারুণ সুস্বাদু। আমাদের পারিবারিক বন্ধনটা বড্ড বেশি শক্তপোক্ত ছিল। এর বাইরে আমরা খুব একটা চিন্তা করিনি, করতেও হয়নি। পৃথিবীর সব আনন্দ পরিবারের মধ্য থেকে। একটা প্রথা ছিল যে সন্ধ্যায় মাগরিবের নামাজের আজান পড়বে, তারপরে তুমি বাড়িতে ফিরে আসবে, খেলাধুলা যাই করো। আমরা স্বতঃস্ফূর্তভাবে ফিরে আসতাম, কেননা সন্ধ্যায় বাবাকে কেন্দ্র করে যে একটা আড্ডা জমতো, এই আড্ডাটা মিস করতে চাইতাম না। এবং আমার বাবাও জানতেন, সেই বিবিসিতে রেডিওতে ক্রিকেট শোনা থেকে আরম্ভ করে হেন গল্প নেই যেটা বাবার সাথে আমরা করতে পারিনি। এখনও মনে আছে বাবা একটা খাকি ট্রাউজার আর একটা ব্লু শার্ট টাকটিন করা পরে দাঁড়িয়ে আছেন। গাড়ি আসবে, অফিস থেকে গাড়ি এসছে, উনি যাবেন, অফিসে যাবেন, গাড়িতে উঠেছেন। কি মনে করে সেই দিন সোমবার আমি কলেজে যাইনি, নটরডেম কলেজ তখন পড়ি, ইন্টারমিডিয়েট।
আমি সেদিন যাইনি, কেন যেন মনটা কেমন করছে। বাবাকে বললাম, বাবা আমি আজকে কলেজ না যাই। ঠিক আছে, যেও না। সেই বাবা 1 ঘন্টার মধ্যে ফেরত এলেন, মৃত দেহটি ফেরত এলো। গাড়ির মধ্যে একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক, এবং গাড়িতে ড্রাইভারকে বললেন একটু থামাও, পকেট থেকে রুমাল বার করে দিলেন যে আমার কপালে বাতাস করো। বাবা ঘুমিয়ে পড়লেন। ড্রাইভার কতক্ষণ পরে ডাকলো বাবাকে, উঠছেন না। তখন ভয় পেয়ে গেছে। ড্রাইভার গাড়ি নিয়ে সোজা হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তাররা বলেছে উনি নেই। বাবা ফেরত এলেন, বাবার লাশ ফেরত এলো। কলেজে পড়ি, প্রথম বাবা মারা গেলেন। ইউনিভার্সিটিতে উঠেছি, মা মারা গেলেন। এবং আমার দিদি, আমাদের সবচেয়ে বড় বোন, আমার চেয়ে 17 বছরের বড়, তিনি মারা গেলেন মা মারা যাওয়ার 1 বছর পরে। তার মানে একেবারে সত্যিকার অর্থে অনাথ হয়ে গেলাম, এতিম হয়ে গেলাম। অথচ আমার পরিবারের এই যে একটা দৃঢ় বন্ধন, এই বন্ধনের স্মৃতিটিই কিন্তু আমাকে বাঁচিয়ে রেখেছে। বিভিন্ন সময় মেলা কষ্টের ঘটনা ঘটেছে। এখন যখন ভাবি আমার হাসিই পায়, সেগুলো বোধহয় অত কষ্টের না। যেমন আমি যখন 22-23 বছর বয়স, তখন একটি মেয়েকে আমার খুব ভালো লাগতো, ভালো গাইতো। আমার এক বন্ধুকে আমি বলেছিলাম কথায় কথায় যে মেয়েটাকে আমার ভালো লাগে। তখন আমি করাচিতে গেছি, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে। আমি পাশ করেছি 21 বছর বয়স, 22 বছর বয়স, করাচিতে গেছি। একটা মেসে উঠেছে, চাকরি বাকরি কিছু তখনও পাইনি। সেই বন্ধু করাচিতে থাকে, বাঙালিদের একটা ভালো কমিউনিটি ছিল করাচিতে। বন্ধুকে বাইরে বাই বলেছে যে মেয়েটিকে আমার ভালো লাগে। ওই মেয়েটি তখন গান গাইতে গেছে করাচিতে। আমার সেই বন্ধুটি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। সে অন্যান্য বাঙালি বন্ধুবান্ধব যারা আমার ছিল, তাদের সবাইকে ডেকে নিয়ে বেশ আসর জমিয়ে বলল, ওর দেখেছো নজর পড়েছে ওই মেয়ের দিকে। তো বাঙালিদের মধ্যে তো এটা একটা আছে, তারুণ্যে বিশেষ করে, যে সব মেয়েকেই আমরা আমাদের সম্পত্তি মনে করি, সম্পদ মনে করি, এবং তাকে প্রোটেক্ট করার চেষ্টা করি, তাই না? একটা ব্যাপার আছে না, যে হ্যাঁ অন্য কেউ দৃষ্টি দিতে পারবে না, এই ধরনের ব্যাপার আছে। ফলে এরা সবাই দল বেঁধে আমার বিরুদ্ধে লেগে গিয়েছিল, নানা রকম থ্রেট, হেনা তেনা, ভয় দেখানো। আমি খুব কেঁদেছিলাম। আমার বড় ভাইকে লিখেছিলাম যে আমার এত নিরানন্দ সময় কাটছে, তোমাকে আমি কী বলবো। তখন তো স্নেইল মেইল যেটাকে বলে, ডাক বাক্সে চিঠি পোস্ট করা হতো, হাতে লেখা চিঠি। তো আমি ইংরেজিতে চিঠি লিখতাম বাবা ভাইকে। বড় ভাই আমাকে লিখলেন যে তুমি বাবার কথা মনে করো, তাহলে সাহস পাবে। সেটা পড়ে আমি আরও বেশি কেঁদেছিলাম। আমার মনে হচ্ছিল পৃথিবীতে এত বড় দুঃখের ঘটনা আর কখনো ঘটেনি। এটা এখন ভাবলে আমার হাসি পায় যে কী একটা বিষয়, এই বিষয় নিয়ে এত দুঃখ পাওয়ার কী আছে। যে আমার যেহেতু কেউ ছিল না মাথার উপরে, আমাকে অতি সাবধানে পথ চলতে হয়েছে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যতক্ষণ না উপযুক্ত হব, আমি বিয়ে শাদীর কথা ভাববো না। এবং আমি যখন প্রস্তাবটি করি, তখন আমার বয়স 29 পেরিয়ে গেছে, এবং আমি অলমোস্ট শিওর হয়ে যে আমি প্রত্যাখ্যাত হব না, হয়নি। তো আমি মনে করি যে প্রেমিকের বুদ্ধির সাথে যদি প্রেমিকার বুদ্ধি এক না হয়, এক সমান না হয়, তাহলে সম্পর্কটি অসম হয়। আমি বুদ্ধিহীন মানুষকে সহ্য করতে পারি না, যাদের আইকিউ কম। আমি মনে করি যে একজন বুদ্ধিমতী কারোর সাথে যদি আমার সম্পর্ক হয়, যার সাথে কথা বলে অত্যন্ত আনন্দ পাওয়া যায়, সেইটিকেই আমি মনে করি যে প্রেমের সবচেয়ে বড় সাফল্য। এর চেয়ে বড় আর কিছু হয় না। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে
নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। যখন আমি হ্যামলেটের রূপান্তর করি, নাম দিয়েছিলাম দর্পণ। খালেদ খান অভিনয় করত দর্পণ হিসেবে, অসাধারণ অভিনয় করত। এই নাটকটি লিখে আরাম পেয়েছিলাম এবং নির্দেশনা দিয়ে আরাম পেয়েছিলাম। ঠিক ওই রকম ব্ল্যাঙ্ক ভার্সে লেখা, একেবারে দেশজ ভাষায়, বস্তুতপক্ষে ভাটির অঞ্চলের যে উপভাষা আছে বা ডায়ালেক্ট, সেই ভাষায় লেখা এই নাটকটি করে খুব আনন্দ পেয়েছিলাম। ডিরেকশনে আমি যেহেতু প্রধান ভূমিকা অভিনয় করেছিলাম, নুরুল দিনের সারা জীবন ভালো লেগেছে, কিন্তু আমি সত্যিকার অর্থে সুবিচার করতে পারিনি। নিজের অভিনয় নিয়েও ব্যস্ত ছিলাম সেটার মধ্যে। এখন আমি বিশ্বাস করি যে আমি ডিরেকশন দেবো, আবার আমি প্রধান ভূমিকা অভিনয় করব, এটা না করাটাই ভালো। বহুব্রীহি বা আজ রবিবার, হুমায়ুনের সিরিয়াল, এর বাইরে হুমায়ুনের একটি নাটকটির নাম ছিল অবসর। একজন খুব বড় সার্জনের ভূমিকা আমি অভিনয় করেছিলাম। ফেরদৌসী মজুমদার আমার স্ত্রীর ভূমিকা অভিনয় করেছিল। যে এই নাটকটি করে খুব আনন্দ পেয়েছিলাম। হুমায়ুনও বলতো যে আমার শ্রেষ্ঠ, তার নাটকে আমার শ্রেষ্ঠ অভিনয় এটাতে। এটি করে আনন্দ পেয়েছিলাম। আবদুল্লাহ আল মামুনের পাথর সময় করে আনন্দ পেয়েছিলাম। সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা এবং আবদুল্লাহ আল মামুনের ডিরেকশনে তরঙ্গ ভঙ্গ, হাইলি অ্যাবস্ট্রাক্ট একটি নাটক, একজন জাজের ভূমিকা অভিনয়, প্রধান ভূমিকা, এইটি করে খুব আনন্দ পেয়েছিলাম। সমর সেন পশ্চিমবঙ্গে খুব নামকরা কবি ছিলেন, মারা গেছেন, বামপন্থী লোক। এবং তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে বাংলা কবিতার ভবিষ্যৎ কী। উনি বলেছিলেন ভবিষ্যতে ভূতপূর্ব হওয়া। এখন তো জীবন সায়ান্নে প্রায় চলে এসেছি বলতে গেলে। তবু খুব ইচ্ছে আমি একবার কিং লিয়ার নাটকে অভিনয় করব। এটি আমার শেষ ইচ্ছে। যদি শরীর এবং মনকে সংযত রাখতে পারি, তাহলে ওই ভূমিকা অভিনয় করার একটা ইচ্ছে আছে। আর আমার দুটি বই লেখার বাকি রয়ে গেছে, যেগুলো লিখছি অলরেডি। একটা আমার ভ্রমণ কাহিনী, আরেকটি আমার জীবনীর দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ড আমি মুক্তিযুদ্ধ করে দেশে ফিরেছি, সেখানে শেষ হয়েছে, সেইটি বাজারজাত হয়েছে। আর এইটি দ্বিতীয় খণ্ড, এইটি লিখছি। এছাড়া আমি একটা ইংরেজি উপন্যাসে হাত দিয়েছি, অটোবায়োগ্রাফি অফ এ সেপ্টুজিনেরিয়ান আউটল। সেপ্টুজিনেরিয়ান হচ্ছে 70 বছর বয়স, 70 বয়সের এক অপরাধীর জীবনী বা জীবন কাহিনী। জীবনের সাথে জড়িয়ে ছিল এই হারিকেন সেই বাল্যকালে, প্রায় অবিচ্ছেদ্য অঙ্গ। গন্ধ, এর আলো ফিরিয়ে নিয়ে যায় প্রায় 50 বছর আগে, 50-60 বছর আগে।
কোথায় হারিয়ে গেল সব? দিনের আলো চলে গেলে সন্ধ্যার অন্ধকার। জীবনানন্দ দাশ বলেছেন, শিশিরের শব্দের মতো আসে। সব পাখি ঘরে ফিরে, সব কোলাহল শেষ হয়। এর রূপকার্থে যেতে চাই না। রূপক মানে তো জীবনের শেষ অধ্যায়ের শুরু। এটাকে অন্যভাবে দেখলে কেমন হয়, যে প্রতিটি সন্ধ্যায় ভাবি পরের দিনের কথা, প্রতি সন্ধ্যায় ভাবি জেগে উঠবো আবার কাল সকালে, আবার নতুন জীবনের হাতছানি, আবার পুণ্যোত্তমে বেঁচে থাকা। এই এক অসাধারণ এক অনুভূতি। অন্ধকার থেকে আলোয়, আলো থেকে অন্ধকারে। গভীর অন্ধকারের ঘুমের ভেতর নদীর ছলোচ্ছল শব্দে জেগে উঠলাম আবার। তাকিয়ে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তি নাশার দিকে। ধানসিঁড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে। কোনোদিন জাগব না জেনে, কোনোদিন জাগব না আর, কোনোদিন জাগব না আমি। ম্যাকবেথ এর দেয়ালে পিঠ ঠেকে গেছে। সে রুশছে, হাতের মধ্যে তার একটা তলোয়ার। এমন সময় তার এক আমাত্য এসে বলল যে, মহারাজ, মহারানী এই মাত্র মারা গেলেন। তখন একদম হাল ছেড়ে দেয় ম্যাকবেথ। এই বচনটি, এই ডায়লগটি, সংলাপটি বিশ্বের সর্বত্র বারবার পাঠ করা হয়েছে। সেই বিখ্যাত সংলাপ, টুমরো টুমরো অ্যান্ড টুমরো, সেইটিরই বাংলা করেছেন সৈয়দ শামসুল হক। বলছে, আত্মগতভাবে বলছে ম্যাকবেথ, তার মৃত্যু অন্য কোনো কালে হয় হতো, এমন সময় যদি হতো এই উচ্চারণ, যে সম্মুখের দিন পরে দিন পরে দিন, বড় দিন মিছিলের অগ্রসর দিন থেকে দিনে, বহমান সময়ের শেষ বিন্দু বিপলের দিকে। আর আমাদের পেছনের দিনগুলো আলো ধরে ধূসর মৃত্যুর দিকে বোকাদের পথ দেখিয়েছে। নেভো নেভো, নিভে যাও নিভু নিভু দ্বীপ, এ জীবন নিতান্ত এক চলমান ছায়া। হতভাগ্য এক অভিনেতা রঙ্গমঞ্চে কিছুকাল লাফায় ঝাঁপায়, তারপর আর শোনা যায় না সংবাদ। এ হলো কাহিনী এক, নির্বোধ কথিত, অলঙ্কারে অনুপ্রাসে ঠাসা, ইতি তাৎপর্যবিহীন।